আসসালামু আলাইকুম। 18 বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জুলাই সনদের আগে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ভুল সিদ্ধান্ত, প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে জামাত, এনসিপির সাথে আলোচনা শেষ, চলছে বিএনপির সাথে বৈঠক। কোন কোন দল পরিকল্পিতভাবে নানা শর্ত দিয়ে নির্বাচনের পথে বাধা সৃষ্টি করছে। দলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় তারেক রহমান, কোন ষড়যন্ত্রই বিএনপিকে রুখতে পারবে না। আওয়ামী লীগ নির্বাচন বানচালের ষড়যন্ত্র চালাচ্ছে, যে কোনো মূল্যে তা প্রতিহত করবে সরকার, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। দেশের স্বার্থে রাজনৈতিক মতপার্থক্য দূর করার আহ্বান। প্রহারের ঘটনায় মারাত্মক ট্রমাটাইজড ভিপি নূর, শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে জানালেন ঢাকা মেডিকেলের পরিচালক। উন্নত চিকিৎসায় বিদেশে পাঠানোর দাবি গণ অধিকার পরিষদের। এবং দেশে মোট ভোটার 12,63,00,000। 31 অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 হবে তারা ভোটার হতে পারবেন, ইসি সচিব। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী সংসদ নির্বাচন নীল নকশার মাধ্যমে হতে যাচ্ছে কিনা তা নিয়ে জনমনের সন্দেহ রয়েছে বলে অভিযোগ করেছেন জামাত ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে তিনি বলেন, লন্ডনে গিয়ে একটি দলের সাথে বৈঠকের পর ভোটের তারিখ ঘোষণা করায় একটি দলকে সুবিধা দিতেই নির্বাচন আয়োজন হচ্ছে। ডাক্তার তাহের প্রশ্ন রেখে বলেন, যেখানে সরকার বাস স্ট্যান্ড দখল ঠেকাতে পারে না, চাঁদাবাজদের ধরতে পারে না, সে সরকার এত বড় নির্বাচন আয়োজন করবে কিভাবে? জুলাই সনদ বাস্তবায়নে একটিমাত্র দল বাধা দিচ্ছে বলেও এই সময় অভিযোগ করেন জামাতের নায়েবে আমির। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় জামাতের 4 সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন এনসিপি প্রতিনিধি দল। চলমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন নিয়ে সন্ধ্যা 7:30টায় প্রধান উপদেষ্টা বৈঠক করবেন বিএনপির প্রতিনিধিদের সঙ্গে। বর্তমান সরকার এবং আরো কিছু দেশ বিদেশি শক্তি মিলে নির্বাচনকে সুস্থ হওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করা চলেছে। একটি নীল নকশার নির্বাচনের দিকে আমরা যাচ্ছি কিনা সেই ব্যাপারে আমাদেরও প্রশ্ন তৈরি হয়েছে, জনমনেও প্রশ্ন তৈরি হয়েছে। কারণ হিসেবে আমরা বলেছি যে এই সরকার লন্ডনে গিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা একটি দলের সাথে বৈঠক করে এটা নজিরবিহীন ঘটনা এবং এতে করে তার নিরপেক্ষতাপূর্ণ হয়েছে এবং একটি দলকে বেনিফিট দেওয়া হয়েছে মানুষের পারসেপশনের ক্ষেত্রে যে এই দলটি আগামী নির্বাচনে ভালো করবে। দর্শক, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আছেন আমাদের সহকর্মী ইয়াসিন রানা। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রানা, প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর রাজনৈতিক দলগুলো কি বলছে আমাদেরকে জানান। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি জানাচ্ছিলেন যে আজকে প্রধান উপদেষ্টার সাথে বিএনপি, জামাত ইসলামী এবং এনসিপির বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে জামাত ইসলামের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং এনসিপির সাথে বৈঠক চলমান রয়েছে এবং সন্ধ্যা 7:30টার দিকে মূলত বিএনপির সাথে বৈঠক অনুষ্ঠিত হবে। আপনার যে বিষয়টা জানাতে চাচ্ছি, যেহেতু প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে ফেব্রুয়ারির প্রথম অর্ধেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, সেজন্য নির্বাচনের প্রস্তুতি, নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা, লেভেল প্লেইং ফিল্ড সহ রাজনৈতিক দলগুলোর যে প্রত্যাশা রয়েছে সেই বিষয়গুলো নিয়ে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সাথে আজকে বৈঠক করছেন। আগামীকালকে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক হবে বলে আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে আপনি যেমনটি জানাচ্ছিলেন, জামাত ইসলামের পক্ষ থেকে যেমনটি অভিযোগ করা হয়েছে যে আগামী নির্বাচন একটি নীল নকশার নির্বাচন হতে পারে বলে তারা এক ধরনের সন্দেহ পোষণ করছেন। যেহেতু প্রধান উপদেষ্টা যখন ক্ষমতায় এসেছেন তখন সংস্কার, নির্বাচন এবং গণহত্যার বিচারের যেই প্রত্যাশা কিংবা দাবি করে যেই উপস্থাপন করেছিলেন, সেই প্রত্যাশাটা রাজনৈতিক দলগুলোর কাছে পূরণ হচ্ছে না বলে জামাত ইসলামী দাবি করেছে এবং জামাত ইসলামী এও বলছে যে জুলাই চার্টারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবার কথা, তবে একটি নাম উল্লেখ না করে তিনি একটি রাজনৈতিক দলের বিষয়ে কথা বলেছেন যে একটি রাজনৈতিক দলের কারণে মূলত জুলাই সনদটি আইনি ভিত্তি পাচ্ছে না। অন্যান্য সকল রাজনৈতিক দল জুলাই সনদের পক্ষে। এছাড়া রাজনৈতিক দলগুলোর কর্মীদেরকে জামাতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের নিয়ন্ত্রণের কথা বলেছেন, যেহেতু বাংলাদেশে ইতিমধ্যে অনেকগুলো রাজনৈতিক পরিচয়ে
বাস স্ট্যান্ড দখল হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, এই বিষয়টা যেন সরকারও নিয়ন্ত্রণ করে এবং রাজনৈতিক দলগুলো নিয়ন্ত্রণ করে। তিনি আরো বলেছেন যে একটি সরকার যেখানে চাঁদাবাজি, টেন্ডার, চাঁদাবাজি সহ বাস স্ট্যান্ড দখল, ট্রাক স্ট্যান্ড দখল এগুলো ঠেকাতে পারছে না, সেক্ষেত্রে নির্বাচনের সময় লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা সুষ্ঠু সুন্দর রেখে সেখানে এত বড় একটি নির্বাচন কিভাবে আয়োজন করতে পারবেন এই সরকার, সে বিষয়ে জামায়াত ইসলামী সন্দেহ পোষণ করেছেন। এছাড়া আমরা ইতিমধ্যেই জানিয়েছিলাম যে এনসিপির 4 সদস্যের প্রতিনিধি দল এখানে বৈঠক করছেন প্রধান উপদেষ্টার সাথে। নেতৃত্বে রয়েছেন হাসনাত আব্দুল্লাহ, আরিফুল ইসলাম আদিব, তাসলিম জারা এবং আব্দুল হান্নান মাসুদ। তাদের বৈঠক আমরা যতটুকু জানতে পেরেছি প্রায় শেষের দিকে। এছাড়া 7:30টার দিকে বিএনপির প্রতিনিধি দল যমুনার ভেতরে প্রবেশ করে এবং তারা বৈঠক পরবর্তীতে ব্রিফিং করলে তাদের যে নির্বাচন সম্পর্কে বিভিন্ন দাবি, এই বিষয়গুলো আমরা জানতে পারবো। আরেকটি বিষয় জানিয়ে রাখছি, আমরা প্রশ্ন করেছিলাম সাংবাদিকদের পক্ষ থেকে যে ভিপি নূরের ওপর যেই হামলাটা হয়েছে পুলিশ এবং সেনাবাহিনীর মাধ্যমে, এই বিষয়টা প্রধান উপদেষ্টার সাথে আসলে কি ধরনের বৈঠক করেছেন। তিনি এই ভিপি নূরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সুন্দর এবং সঠিক রাখতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন। আমরা আরেকটি প্রশ্ন রেখেছিলাম যে জাতীয় পার্টির রাজনীতি আদৌ তারা নিষিদ্ধ করবেন কিনা কিংবা নিষিদ্ধের ব্যাপারে কোনো দাবি তুলেছেন কিনা, এই বিষয়টি সরাসরি সেভাবে আসলে আমরা উত্তর পাইনি। এই ছিল প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে থেকে সর্বশেষ সংবাদ। রানা, আপনাকে ধন্যবাদ। দর্শক, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইয়াসিন রানা। কোন দল পরিকল্পিতভাবে নানা শর্ত দিয়ে নির্বাচনের পথে বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় তারেক রহমান বলেন, নির্বাচনকে সামনে রেখে নানা রকমের ষড়যন্ত্র ডালপালা মেলতে শুরু করেছে, কিন্তু কোনো ষড়যন্ত্রই বিএনপির অগ্রযাত্রাকে রুখতে পারবে না। আলোচনা সভায় তিনি আরও বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয়। এ সময় অশুভ শক্তির অপতৎপরতা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন বিএনপির শীর্ষ নেতারা। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্য রাখতে গিয়ে দলের সিনিয়র নেতারা বলেন, জনগণের কল্যাণে কাজ করে দেশের সবচেয়ে জনপ্রিয় দলে পরিণত হয়েছে বিএনপি। সংকটকালে দেশের মানুষ বিএনপিকে বেছে নিয়েছে। অতীতের মতো আবারও সব ষড়যন্ত্র থেকে দেশকে সংকটমুক্ত করবে বিএনপি। আমাদের কাছে বিভিন্নভাবে একটা মহল ভিন্ন খাতে পরিচালনা করার চেষ্টা করছে। এই নির্বাচন যেটা এখন একমাত্র বিকল্প এই দেশকে রক্ষা করবার, সেই নির্বাচনকে আজকে বিঘ্নিত করবার, তাকে ব্যাহত করবার প্রচেষ্টা চালানো হচ্ছে। আমরা যে কোনোভাবে হোক জনগণকে সাথে নিয়ে এই সকল ষড়যন্ত্রকে আমরা রুখে দেব। এখন কিন্তু আন্দোলনও করতে হবে, গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে, সাথে সাথে দেশ করার যে পরিকল্পনা আমাদের নেতা, সেই পরিকল্পনা নিয়ে জনগণের কাছে যেতে হবে। সভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, ইতিহাসের প্রতিটি অধ্যায়ে দেশ ও জনগণকে রক্ষা করেছে বিএনপি। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের অধিকার প্রতিষ্ঠার একমাত্র পথ নির্বাচন। তা রুখতে যারা অপতৎপরতা চালাচ্ছে তারা জাতির মঙ্গল চায় না। প্রিয় সহকর্মীবৃন্দ, পতিত পরাজিত পলাতক স্বৈরাচার মুক্ত বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার যখন জনগণের অধিকার প্রতিষ্ঠার পথে হাঁটছে, তখন কোন রাজনৈতিক দল নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার পরিবর্তে তাদের দলীয় স্বার্থ চরিতার্থ করার জন্য নানা শর্ত আরোপ করছে এবং এই শর্ত আরোপ করে নির্বাচনের পথে হয়তোবা পরিকল্পিত উপায় বাধার সৃষ্টির অপচেষ্টা করছে বলে বহু মানুষ এরই ভিতরে ভাবতে শুরু করেছেন। তিনি অভিযোগ করেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা শুরু হয়েছে। সংকট সমাধানে নির্বাচনই একমাত্র উপায় বলে মন্তব্য করেন তিনি। সংস্কারের প্রয়োজন রয়েছে অবশ্যই, তবে জনগণের অধিকার চর্চা এবং প্রয়োগের পথে
বাধা সৃষ্টি করে কোনো সংস্কারকেই টেকসই করা যাবে না। আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নানা রকম ষড়যন্ত্রের ডালপালা মেলতে শুরু করেছে। তবে জনগণের সঙ্গে সম্পর্ক থাকলে আমরা বিশ্বাস করি কোন ষড়যন্ত্র এই বিএনপির অগ্রযাত্রাকে রুখতে পারবে না ইনশাআল্লাহ। জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি অতীতেও লক্ষ্যচ্যুত হয়নি, ভবিষ্যতেও হবে না বলেও জানান তারেক রহমান। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। দেশ জুড়ে এখন আলোচনায় ছাত্র সংসদ নির্বাচন। রাকসু নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। এ দাবিতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীরা ভাঙচুর চালায় বলে অভিযোগ উঠেছে। এদিকে এই ভাঙচুরের প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্র শিবির। অন্যদিকে প্রচারণায় জমে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। এই দাবিতে নির্বাচন কমিশনের কার্যালয়ে বিক্ষোভ ভাঙচুর করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় রাকসু কার্যালয়ে তালাও মারতে দেখা যায় তাদের। দিবালোকের মতো সত্য প্রমাণিত হচ্ছে যে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি একজন দুর্নীতিবাজ। তিনি ইচ্ছাকৃতভাবে তার তার লেলিয়ে দেওয়া শিক্ষার্থীদেরকে দিয়ে মব তৈরি করে রুয়াকে যেভাবে দখল করেছে, রাকসুকে সেভাবে দখল করার উদ্দেশ্য নিয়ে প্রথম বর্ষ শিক্ষার্থীদেরকে ভোটার অধিকার থেকে বিরত রেখেছে। এ নিয়ে মুখোমুখি অবস্থানে ছাত্রদল ও ছাত্র শিবির। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সাথেও ছাত্রদল নেতাকর্মীদের হাতাহাতির ঘটনা ঘটে। পরে ছাত্র শিবির নেতাকর্মীরাও ঘটনাস্থলে এসে ছাত্রদলের বিপক্ষে অবস্থান নেয়। উত্তেজনা তৈরি হয় গোটা ক্যাম্পাসে। ছাত্রদল এই ইশতেহার দিতে পারে, আমরা স্বাগত জানাবো যে আগামী কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন 2026 তারা বাস্তবায়ন করে যাবে, এটা যেন তাদের মূল ইশতেহার হয়, এটা আমরা দাবি রাখবো। কিন্তু 24-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদেরকে এভাবে আবেগকে কাজে লাগিয়ে তাদের এভাবে ঘন্টার পর ঘন্টা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার কোনো মানে আমরা এখানে সাধারণ শিক্ষার্থীরা দেখি নাই। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন নিয়ে ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা। এখন পর্যন্ত 7টি প্যানেল ঘোষণা করেছে জাকসু নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা। আমাদের জাতীয়তাবাদী ছাত্র প্যানেল, এই প্যানেলের প্রার্থীরা শিক্ষার্থীদের জন্য লড়বে এবং কথা বলবে। আমরা যদি জাকসু জিতি তারপরেও আপনাদের পাশে থাকবো, এবং যদি না জিতি তাহলেও শিক্ষার্থীদের পাশে আমরা সবসময় থাকবো। মোটামুটি ভালো সাড়া পাচ্ছি, এরকম সাড়া পাচ্ছে আমরা অনেক আশাবাদী। এই নির্বাচনে অংশগ্রহণ করার মধ্যে দিয়ে আমার পূর্বের গণঅভ্যুত্থানের যে স্মৃতিগুলো সেগুলো মনে পড়ছে। আমিও স্মরণ করছি, অনেকেই স্মরণ করছে। ঘোড়ার ডিমের কারফিউ মানি না, মানবো না, সেই স্লোগান দিয়ে আমরা সর্বপ্রথম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে কারফিউ ভঙ্গ করেছি। এই প্রচারণায় আমরা অভাবনীয় সাড়া পাচ্ছি। আগামী 11 সেপ্টেম্বর সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ হবে জাকসু নির্বাচনে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য ক্যাম্পাসকে 3টি জোনে ভাগ করা হয়েছে। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা। কৃষি উপদেষ্টার সাথে শিক্ষার্থীদের বৈঠকের আশ্বাসে 5 ঘণ্টা পর রেলপথ অবরোধ তুলে নিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে ঢাকা ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল আবারও শুরু হয়েছে। বিকেল 3:30টায় ময়মনসিংহ জেলা প্রশাসক মফিদুল আলমের আশ্বাসের পর অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। এর আগে কৃষিবিদ ঐক্য পরিষদের ঘোষিত 3 দফা দাবিতে সকাল 11:30টায় ময়মনসিংহের জব্বারের মোড়ে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেন আটকে দেয় শিক্ষার্থীরা। এতে ঢাকা ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ডাকসুর 2 ভিপি প্রার্থী সাদিক কায়েম ও ওমামা ফাতেমার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন ছাত্র দলের ভিপি প্রার্থী আব্দুল ইসলাম খান। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেছে ছাত্র দলের প্যানেল। এদিকে শিবির সমর্থিত জোটের জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিটের পর এবার একই প্যানেলের আরেক প্রার্থী ফাতেমা তাসনিম জুমার প্রার্থিতা বাতিল চেয়েছে বিভিন্ন প্যানেল। বিস্তারিত জানাচ্ছেন মুশফিকুর রহমান। 9 সেপ্টেম্বর নির্বাচনকে ঘিরে জমে উঠেছে ডাকসু ও হল সংসদ নির্বাচনী প্রচারণা। 6 বছর পর নিজেদের ছাত্র প্রতিনিধি নির্বাচনের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। উৎসবের আমেজে ভাসছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
প্রচার প্রচারণার পাশাপাশি প্যানেল এবং প্রার্থীদের মধ্যে চলছে পাল্টাপাল্টি কথার লড়াই। এদিন দুই ভিপি প্রার্থী সাদিক কায়েম ও উমামা ফাতেমার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। সমাজবিজ্ঞান বিভাগে শিবির সমর্থিত প্যানেলেরই একজন সদস্য ক্লাসরুমে ঢুকে মাইকে ভোট চেয়ে আসছে, এটাও আচরণবিধি লঙ্ঘনের ভিতরে পড়ে। এদিকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে জড়িত থাকার অভিযোগ এনে শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছে অপরাজয় ৭১, অদম্য ২৪ প্যানেলের মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাহমিদা আলম। জুলাইয়ের আগে এবং জুলাই পরবর্তী সময়ে তার কাছ থেকে আমরা কিন্তু কোনো পদত্যাগপত্র বা কোনো ধরনের প্রুফ আমরা পাইনি যে তিনি আসলে এই সংগঠনটিতে আর বিলং করেন না। এই ডাকসু নির্বাচনে তার প্রার্থিতার বিষয়ে আমরা এই বিষয়টি আনার চেষ্টা করেছি, বা এই বিষয়ে আমার রিটের মূল বক্তব্য। উন্মুক্ত বিতর্কে আদিবাসী মুক্তিযোদ্ধাদের নিয়ে অবমাননাকর মন্তব্য করায় শিবিরের প্যানেলের প্রার্থী ফাতেমা তাসনিম জুমার বিরুদ্ধেও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছে ছাত্রদল। একই অভিযোগ বাম জোটের প্যানেল প্রতিরোধ পর্ষদেরও। এ সময় ইশতেহার ঘোষণা করে বাম জোটের প্যানেলটি। মহান মুক্তিযুদ্ধের যে ইতিহাসকে বিকৃতি এবং হীনভাবে উপস্থাপনের চেষ্টার জন্য ঝুমা এবং শিবির কর্তৃক প্যানেলের শিবির সমর্থিত প্যানেলকে ক্ষমা চাইতে হবে দেশবাসীর কাছে। চাকমাদের কোনো স্টেকই ছিল না যে মন্তব্যের মধ্য দিয়ে এবং তাদেরকে অস্বীকার করার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধকে ভুলুণ্ঠিত করা হয়েছে, মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুণ্ঠিত করা হয়েছে। একটা প্যানেল থেকে বারংবার স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে বারবার বিকৃত করার শামিল। এদিকে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী SM ফরহাদের অভিযোগ নির্বাচন বানচাল করতেই ষড়যন্ত্র করছে নানা পক্ষ। আমি আদালতের সিদ্ধান্তের প্রতি রেসপেক্ট রাখি, সেদিক থেকে সেটি শুনানি হোক, রায় আসুক, তখন কথা হবে। এখন এইটুকুই শুধু, যিনি রিড করেছেন আমার বিরুদ্ধে তার এই দ্বিমতের অ্যাপ্রোচের প্রতি আমি রেসপেক্ট জানাই। নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শিবির সমর্থিত জোটের জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিটের শুনানি হবে মঙ্গলবার। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ইঙ্গিত করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তবে এ বিষয়ে সতর্ক রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সচিবালয় কোর কমিটির বৈঠক শেষে উপদেষ্টা আরও বলেন, দেশের বৃহত্তর স্বার্থে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাদের উপরই নির্ভর করবে আগামী নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হবে কিনা। তিনি জানান, অন্তর্বর্তী সরকারের গত এক বছরে রাজধানী ঢাকায় ১,৬০৪টি অবরোধ হয়েছে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপ্পল। হঠাৎ করেই উত্তপ্ত রাজনীতির মাঠ। গণ অধিকার পরিষদের সভাপতিকে মারধরের ঘটনায় চলছে আলোচনা, নানা সমীকরণ। দফায় দফায় জাতীয় পার্টির অফিসে হামলা, ভাঙচুর, উত্তাপ ছড়াচ্ছে। গত বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ ৭১ অনুষ্ঠানে মব সৃষ্টির পর ১৬ জনকে গ্রেফতারের ঘটনাও নানা সন্দেহের সৃষ্টি করেছে। এ অবস্থায় আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা তা নিয়ে শঙ্কার সৃষ্টি হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। যে পার্টিটার কার্যকলাপ নেই তারা তো চাবি নির্বাচনটা ভঙ্গ করার জন্য, তারা তো অবশ্যই চাইব। মানে এদেরও একটা সংখ্যা তো রয়ে গেছে। এখন এই সংখ্যাটারে প্রতিহত করার দায়িত্ব হলো রাজনৈতিক দল এবং আপনাদের সবাই মিলে, আমাদের সবাই মিলে যেন কেউ এইটা নির্বাচনটারে যেন কোনো রকমের বাধাগ্রস্ত করতে না পারে। তিনি বলেন, ফ্যাসিস্টদের ফিরে আসা ঠেকাতে মত পার্থক্য দূরে ঠেলে ঐক্যবদ্ধ হতে হবে রাজনৈতিক দলগুলোকে। তাদের ভূমিকা ছাড়া সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। জাতির বৃহত্তর স্বার্থে গণতন্ত্রের পথে উত্তরণে সব রাজনৈতিক দলকে ক্ষুদ্র ব্যক্তি এবং দলীয় স্বার্থকে পরিত্যাগ করে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ঐক্যে যদি ফাটল ধরে এর মধ্যে কিন্তু ফ্যাসিস্টরা ঢুকে বিশৃঙ্খলা ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে। জাতীয় নির্বাচনটা আপনারা বারবার দেখেন কতটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং নিরাপদ হবে তা নির্ভর করে নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলির উপর। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনে নিরাপত্তা প্রদান ও আইন শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করে যাবে। এক্ষেত্রে আমরা সম্পূর্ণ প্রস্তুত। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, গত এক বছরে ঢাকা ও আশপাশে ১৬০৪টি অবরোধ করেছে ১২৩টি সংগঠন, ফলে বেড়েছে ভোগান্তি। এই আমরা দায়িত্ব নেওয়ার পরে
1004টা অবরোধ হয়েছে রাস্তায়, 1604টা ঢাকা শহর এবং আশেপাশে। এইটা করতে 123টা সংগঠন। এগুলি যদি তারা রাস্তায় না করে, যে রাস্তাটা কিন্তু জনভোগের সৃষ্টি করে। তিনি বলেন, উভয় সংকটে পড়েছে পুলিশ। কঠোর হলে সমালোচনা, বেশি মানবিক হলে বাড়ছে সহিংসতা। যদি অ্যাক্টিভ হয় সেসব বলে পুলিশ ওভার করে ফেলছে। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। পুলিশ কর্মক্ষেত্রে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। দ্রুত তাকে কেবিনে স্থানান্তর করা যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। তবে বাংলাদেশে রেখে নূরের চিকিৎসায় নিরাপত্তা হুমকির শঙ্কা করছেন তার দলের সাধারণ সম্পাদক রাশেদ খান। তাই তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার দাবি জানিয়েছেন নূরের স্ত্রী মারিয়া। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে 3 দিন ধরে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। 6 সদস্যের চিকিৎসক বোর্ডের চেষ্টায় এখন শঙ্কামুক্ত তিনি। ধীরে ধীরে লোকজনের সাথে কথা বলছেন নূর। তরল খাবারও খেয়েছেন তিনি। তবে তার উপর হওয়া নির্যাতনে এখনও ট্রমাটাইজড ডাকসুর এই সাবেক ভিপি। এক ব্রিফিংয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানিয়েছেন, আগের চেয়ে নূরের শারীরিক অবস্থা এখন ভালো। এখন উনি ভালো আছেন, তবে একটু যেটা হয় এই ধরনের একটা ব্লান্ট ট্রমা বা এই ধরনের ফ্র্যাকচার হয়েছে কিছু, সেই জন্য ওনার কিছু ব্যথার কমপ্লেন আছে, একটু ঘুমের সমস্যা হচ্ছে। এটাই উনি আমাকে আজকে একটু আগে যখন আমি দেখে আসলাম আমাকে জানালেন। উনি স্টেবল আছেন এবং কথাবার্তা বলছেন বা লিকুইড ডায়েট উনি খেতে পারছেন বা খাচ্ছেন। তবে চিকিৎসকদের এই দাবির সাথে একমত নন নূরের স্ত্রী মারিয়া। তিনি বলছেন, চিকিৎসকরা তাকে জানিয়েছেন নূর এখনো সংকটাপন্ন। প্রথমে বলছিল তারা 36 ঘন্টা, তারপরে এখন তারা আমার মিডিয়ার সামনে আসা এজন্যই যে এখন তারা বলতেছে যে 72 ঘন্টা পর ছাড়া আমরা বলতে পারতেছি না। তার মানে ও এখনো শঙ্কামুক্ত না। উন্নত ট্রিটমেন্টের জন্য বাহিরে যাতে ওর চিকিৎসার ব্যবস্থাটা করা হয়। রোববার নূরের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে হাসপাতালে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, নূরকে হত্যা করাই ছিল হামলাকারীদের উদ্দেশ্য। এ সময় নূরের সঠিক চিকিৎসা দেশে হবে না বলে আশঙ্কা প্রকাশ করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। পূর্ব পরিকল্পিত একটি বিষয় যে তাকে টার্গেট করা হয়েছে আঘাত করার জন্য, এবং উদ্দেশ্য ছিল একেবারে মেরে ফেলার। এই যে আঘাতটা নির্মমভাবে, সেটা যারাই করুক তারা একটা বৃহৎ পরিকল্পনার অংশ বলে আমি মনে করি। কিছুটা সংশয় এবং সন্দেহ রয়েছে, যে কারণে আমরা দাবি করছি নুরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিতে হবে। নির্বাচনের সাথে এই ঘটনার কোনো সম্পর্ক নাই। নির্বাচনের গতিতে চলবে। গত শুক্রবার রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে সেনা পুলিশের লাঠিচার্জে গুরুতর আহত হন নুরুল হক নূর। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। নুরুল হক সহ গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যুব অধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি একথা বলেন। রাশেদ খান জানান, ফ্যাসিবাদের অন্যতম সহযোগী জাতীয় পার্টিকে বিরোধী দল বানানোর চক্রান্ত সফল হবে না। ডক্টর ইউনূসের সরকারকেও ব্যর্থ হতে দেয়া যাবে না জানিয়ে তিনি সতর্ক করেন, অবাধ সুষ্ঠু নির্বাচন না হলে সবাই ক্ষতিগ্রস্ত হবে। আমাদের উপর হামলা, কার্যালয়ে গিয়ে হামলা, এমনকি বাথরুমের দরজা ভেঙে হামলা, এই ঘটনায় দেশের জনগণ ভালোভাবে নেয়নি। সুতরাং সেনাপ্রধানের প্রতি আমাদের আহ্বান থাকবে, এই ঘটনার সুষ্ঠু তদন্ত করা, ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। দেশে মোট ভোটার 12,63,07,504 জন, যার মধ্যে পুরুষ ভোটার 6,41,04,55 জন আর নারী ভোটার 6,22,05,819 জন। হিজড়া বা তৃতীয় লিঙ্গের রয়েছে 1,230 জন ভোটার। বিকেলে নির্বাচন কমিশন কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই কথা জানান নির্বাচন কমিশন কার্যালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ। আগামী 31 অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর হবে তাদের ভোটার তালিকা তৃতীয় দফায় প্রকাশ করা হবে বলে জানান ইসি সচিব।
পুরুষ ভোটারের সংখ্যা হচ্ছে 6,41,455। মহিলা ভোটারের সংখ্যা হচ্ছে 6,22,05,819। আর হিজড়া বা তৃতীয় লিঙ্গের 1230। এই মিলিয়ে হচ্ছে 12,63,07,504। বাজারে প্লাস্টিক ও পলিথিনের ব্যাগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। আর দেশের অর্থনীতির স্বার্থে আমদানি কমিয়ে পাটজাত পণ্যের উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। পাটের তৈরি পণ্যের রপ্তানি বাড়াতে সরকারি সহযোগিতার আশ্বাসও দেন তিনি। রাজধানীর কারওয়ান বাজারে পলিথিনের বিকল্প পাটের ব্যাগ বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। শারফুল আলমের রিপোর্ট। সোনালী আঁশ পাটের সুদিন আর নেই। সরকার আসে সরকার যায়, পাট চাষির ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। ফলে পাটজাত পণ্যের বাজার সম্প্রসারণে গতি ফিরে নেই 5 দশকেও। এই পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার পাটের প্রসার বাড়াতে নিচ্ছে নানা উদ্যোগ। রাজধানীর কারওয়ান বাজারে পলিথিনের বিকল্প পাটের ব্যাগ বাজারজাতকরণ কর্মসূচির উদ্বোধন করে বাণিজ্য উপদেষ্টা জানান, প্লাস্টিক পণ্যের আমদানি কমাতে চায় সরকার। যারা প্লাস্টিকের ব্যাগ কালকে বানাতো, গতকাল বানাতো, আজ থেকে তারা পাটের ব্যাগ বানাক এবং পাটের ব্যাগে কর্মসংস্থান বহুগুণ বেশি হবে প্লাস্টিকের ব্যাগ থেকে। ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে এরকম হাজার হাজার প্রতিষ্ঠান গড়ে উঠুক, যার বিনিময়ে পরিবেশ রক্ষা হবে, অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পাবে। $বিলিয়ন উপরে প্লাস্টিক পণ্য যেটা আমরা আমদানি করছি, এটা যদি আমরা স্থানীয় পাট শিল্প দিয়ে রূপান্তর করতে পারি তাহলে $1 বিলিয়ন বাঁচবে এবং দেশীয় শিল্পের একটা বিকাশ ঘটবে এবং একটা কর্মসংস্থান ঘটবে এবং পরিবেশ বাঁচবে। অনুষ্ঠানে বন ও পরিবেশ উপদেষ্টা জানান, প্লাস্টিক ব্যাগের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান জোরদার করা হচ্ছে। পলিথিন শপিং ব্যাগ ব্যবহার আমরা যদি বন্ধ করি, আমাদের সন্তানেরা নিরাপদ থাকবে। আর আপনাদের জন্য প্রায় সবকটা সাইজেই আমরা ভর্তুকি দিয়ে দাম কমিয়েছি, কেবল বড়টাই ছাড়া। একটা ব্যাগ আপনি একবার কিনলে কয়দিন ব্যবহার করতে পারবেন? 6 মাস ব্যবহার করতে পারবেন। আমরা কিন্তু নিয়মিত এখন থেকে বাজার পরিদর্শন করব। এইবার আর কিন্তু কোনো ছাড় নাই। এখন কারো কাছে আমরা পলিথিন পেলে সেই পলিথিন আমরা সিজ করে নিয়ে যাব। নীতি নির্ধারকরা জানান, টিসিবির 60টি ডিলারের মাধ্যমে রাজধানীতে পাটের ব্যাগ বিক্রি শুরু হবে। এরপর ধাপে ধাপে সারা দেশে বিস্তৃত করবে পাটের ব্যাগের ব্যবহার। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। গণমাধ্যম কর্মীদের সুরক্ষা সরকারের উপর নির্ভর করে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। যেখানে দেশের নাগরিকদের আইনি সুরক্ষার ব্যবস্থা নেই, সেখানে সাংবাদিকদের আলাদাভাবে সুরক্ষা নিয়ে প্রশ্ন রাখেন তিনি। রাজধানীর কারওয়ান বাজারে ডেইলি স্টার ভবনে সম্প্রচার সাংবাদিক কেন্দ্র বিজেসি আয়োজিত গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন ও পরবর্তী পরিস্থিতি শীর্ষক আলোচনা সভায় ডক্টর আলী রিয়াজ বলেন, পেশাদারিত্বের জায়গা থেকে সাংবাদিকরা দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারেনি বলেই গণমাধ্যম আজ অবহেলিত। এতে গণমাধ্যম কর্মীদের বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। প্রস্তাবিত গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনে সংবাদপত্র সম্প্রচার মাধ্যমকে সমান গুরুত্ব দেওয়া হয়নি বলে এ সময় জানান সাংবাদিক নেতারা। প্রফেশনাল কন্ডাক্টের জন্য আপনার সেফটি, সিকিউরিটি, ইন্ডিপেন্ডেন্স প্রোটেক্ট করাটা রাষ্ট্রের দায়িত্ব, সরকারের দায়িত্ব, আপনার ইউনিয়নের দায়িত্ব, আপনার মালিকের দায়িত্ব। মালিকানার যে ধরন তৈরি হয়েছে দেশে, সেটা অব্যাহত রেখে সংবাদপত্র বলেন, টেলিভিশন বলেন, রেডিও বলেন, স্বাধীনতাগুলো প্রতিষ্ঠা করা খুব দুরূহ। স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণে সচেতনতা বাড়াতে যশোর আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজে অনুষ্ঠিত হল ব্যতিক্রমধর্মী হেলদি ফুড ফেস্টিভ্যাল। শিক্ষার্থীদের তৈরি দেশি বিদেশি খাবারের স্টল ছিল উৎসবে। ব্যতিক্রমধর্মী এই আয়োজন শুধু মানুষকে সচেতনই করবে না, মেডিকেলের কঠিন পড়াশোনার পাশাপাশি মিলন মেলার সুযোগও করে দিচ্ছে বলে মনে করেন প্রতিষ্ঠানটির শিক্ষকরা। যশোর প্রতিনিধি তামান্না ফারজানার রিপোর্ট, জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। যশোরের পুলেরহাটে আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ ক্যাম্পাসে আয়োজন করা হয় হেলদি ফুড ফেস্টিভ্যাল। দেশি বিদেশি নানা খাবারের স্টল আর শিক্ষার্থী ও দর্শনার্থীদের
স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জমে ওঠে উৎসব। দেশীয় খাবারের পাশাপাশি ভারতীয় শিক্ষার্থীদের তৈরি দোসা, হায়দ্রাবাদি বিরিয়ানি, বড়া পাও সহ নানা রকম মুখরোচক খাবার ছিল উৎসবের আকর্ষণের কেন্দ্রবিন্দু। প্রতিটি খাবারের পুষ্টিগুণ সম্পর্কেও দর্শনার্থী ও অতিথিদের জানায় শিক্ষার্থীরা। ফুড ফেস্টিভ্যালের আয়োজন ছিল, এখানে প্রত্যেকটা ব্যাচ বিভিন্ন ধরনের খাবার যে স্টল তাদের স্টল সাজিয়েছে। দিস ইভেন্ট অলসো হেল্পড আস ইন বন্ডিং উইথ আওয়ার ফ্রেন্ডস, ইন আওয়ার ব্যাচমেটস, সিনিয়র্স, জুনিয়র্স এন্ড অলসো উইথ আওয়ার প্রফেসরস। প্রধান অতিথি হিসেবে এই ফেস্টিভ্যালের উদ্বোধন করেন খুলনার আদ্দিন আকিজ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার ওবায়দুল্লাহ ইবনে আলী। তিনি বলেন, শুধু লেখাপড়া নয়, এর পাশাপাশি অন্যান্য বিষয়ে যে শিক্ষার্থীদের সমান দক্ষতা রয়েছে তা এই উৎসব প্রমাণ করেছে। হেলদি ফুড ফেস্টিভ্যালের উদ্দেশ্যই হচ্ছে মানুষকে অর্থাৎ ছাত্রছাত্রীদেরকে পুষ্টিকর খাদ্য সম্বন্ধে সচেতন করা এবং স্বাস্থ্যকর খাদ্য সম্বন্ধে সচেতন করা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোরের আরবি মেডিকেল কলেজের প্রশাসনিক প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আবু জাহিদ সিদ্দিকী। একজন ডাক্তার শুধু পড়াশোনার পাশাপাশি এই সমস্ত কর্মকাণ্ডের মধ্যে যখন আসে তারা শুধু তাদের আসলে মানসিক উৎকর্ষতা বৃদ্ধি পায় এবং পড়াশোনার প্রতি তাদের একাগ্রতা এবং আগ্রহ বৃদ্ধি পায়। প্রতি বছর এই আয়োজন অব্যাহত থাকবে বলে জানান বায়োকেমিস্ট্রি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার মারুফা আক্তার। আমরা প্রতি বছর এই আয়োজন আবারও অনুষ্ঠিত করব এই আশাবাদ ব্যক্ত করছি। এ ধরনের আনন্দময় আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করে তুলতে সহায়তা করে বলে জানান যশোর আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের অধ্যাপক ডাক্তার সঞ্জয় সাহা। পড়াশোনাটাকে একটা আনন্দের মধ্য দিয়ে পড়াশোনাটাকে সকলের কাছে উপস্থাপন করার জন্য যেন ছাত্রীরা সবসময় একটি দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে যেতে পারে। এই খাদ্য উৎসবে দেশি বিদেশি শিক্ষার্থীদের 20টি স্টলে প্রায় 250 শতাধিক খাবারের আয়োজন ছিল। অনুষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা, নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী সহ বহু দর্শনার্থী অংশ নেন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেন ও পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। এসবে আরও উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শাহনিয়াজ খান, সরকারি কারা মহাপরিদর্শক জান্নাতুল ফরহাদ, কমান্ডেন্ট সুব্রত কুমার বালা, রাজশাহী বিভাগের কারা উপমহাপরিদর্শক মোহাম্মদ শাহ আলম খান, ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক ফয়জুল হক শরীফ ও রাজশাহী অঞ্চলের অঞ্চল সাজিদুর রহমান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এবারে আন্তর্জাতিক সংবাদ। সাত বছর পর চীন সফরে গিয়ে ভারত চীন সম্পর্ক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে তিনি বলেন, চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ ভারত। বৈঠকে সীমান্তে শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি বাণিজ্যিক সহযোগিতার দিকেও এগিয়ে যাবার বার্তা দিয়েছে দুই দেশ। প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও জানান, নয়াদিল্লি বেইজিং এর সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। সকালে আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত এক সম্মেলনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO 2 দিনের সম্মেলনে অংশ নিতে চীন সফরে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ মধ্যপ্রাচ্য, দক্ষিণ ও মধ্য এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়া নেতারা উপস্থিত রয়েছেন। এবারে প্রবাসীর খবর। যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টায় ফোবানা সম্মেলনের দ্বিতীয় দিনে বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আগত ব্যবসায়ীরা নিজেদের পণ্য প্রদর্শন করেছেন। আয়োজনটিতে তরুণ প্রজন্মের প্রতিনিধিদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বিজনেস নেটওয়ার্কিং লাঞ্চে মূলত প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বিটার চেয়ারম্যান আশিক চৌধুরী। প্রধান অতিথি ছিলেন জর্জিয়ার লেফটেন্যান্ট গভর্নর বার্ট জোন্স। ওয়াশিংটনে
বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ও ফোবানা নেতৃবৃন্দ এতে অংশ নেন। সন্ধ্যায় সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় নগদ অর্থ পুরস্কার। ফোবানার কার্যক্রম ধারাবাহিকভাবে তুলে ধরায় এটিএন বাংলার অনুষ্ঠান ও সম্প্রচার উপদেষ্টা তাশিক আহমেদকে দেওয়া হয় বিশেষ সম্মাননা। এদিকে দর্শকদের অতিরিক্ত চাপের কারণে ফায়ার ডিপার্টমেন্টের অনুরোধে শনিবারের অনুষ্ঠান নির্ধারিত সময়ের আগেই শেষ করা হয়। আগামীকাল স্থানীয় সময় রোববার বিকেল 4টা থেকে শুরু হবে শেষ দিনের আয়োজন। নওয়াপাড়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাইদুর রহমানের পিতা বেশারত আলী জোয়াদ্দার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুপুর 2টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। পরিবার সূত্রে জানা গেছে তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মরহুমের জানাজা ও দাফন সংক্রান্ত বিস্তারিত তথ্য পরে জানানো হবে। এবারে খেলার খবর। সিরিজ জয়ের পিছনে আগামীকাল সোমবার নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় টি-20 ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। অধিনায়ক লিটন দাস রানে ফেরায় খুশি দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। এদিকে দ্বিতীয় ম্যাচ জিতে সমতা আনার পাশাপাশি সিরিজ জয়ের প্রত্যাশা ডাচ ব্যাটার নোয়াহ ক্রসার। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যে 6টায়। পরাগ আরমানের রিপোর্ট। শ্রীলঙ্কাকে 2-1 এবং পাকিস্তানকে 3-0 ব্যবধানে হারানোর পর ঘরের মাঠে আরও একটি টি-20 সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। 3 ম্যাচের প্রথম টি-20তে নেদারল্যান্ডসকে 8 উইকেটে হারিয়ে জয় দিয়েই শুরু করে টাইগাররা। এবার সিরিজ জয়ের পালা লিটনদের। সংবাদ সম্মেলনে তেমনটাই জানান সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন। এখানে আসলে এটা এক্সপেরিমেন্ট করার জায়গা না, এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট। এটা যদি আমার প্র্যাকটিস ম্যাচ হতো তখন হয়তো আমি চিন্তা ভাবনা করতে পারতাম, বাট এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট, আমি এক্সপেরিমেন্ট করার জায়গা না। আমাকে জেতার জন্য আসলে যে ডিসিশনটা নেওয়া দরকার আমরা সেই ডিসিশনটা নেওয়ারই চেষ্টা করি। যদি রেগুলার ধারাবাহিক রান করে, এখন তারা অনেক সিনিয়র প্লেয়ার, তাদের দায়িত্ব করতে অনেক বেড়েছে। এদিকে দ্বিতীয় ম্যাচের আগে ঘুরে দাঁড়ানোর মন্ত্র জপছে ডাচরা। সংবাদ সম্মেলনে এসে ব্যাটার নোয়াহ ক্রস জানান ম্যাচে ফিরতে আত্মবিশ্বাসী তারা। দ্বিতীয় ম্যাচেই কামব্যাক করতে চায় নেদারল্যান্ডস। অবশ্যই ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে। আমরা বিশ্বাস করি পরের 2 ম্যাচ ভালো করব এবং 2-1 সিরিজ জিতব। এশিয়া কাপ ক্রিকেট খেলতে যাওয়ার আগে 3 ম্যাচের এই সিরিজ দিয়েই প্রস্তুতি সারতে চাইছে বাংলাদেশ ক্রিকেট দল। পরাগ আরমান, এটিএন বাংলা। চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে সিজেকেএস ক্লাব সমিতির নবনির্বাচিত নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান। চিটাগং ক্লাবে আয়োজিত এই অভিষেক অনুষ্ঠানে 150টিরও বেশি ক্লাবের প্রতিনিধিরা অংশ নেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন। এসব অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিজেকেএস ক্লাব সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহিন আফতাবুর রেজা চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম সহ অন্যান্যরা। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। একটি ঘোষণা। এটিএন বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার অনুরোধ জানাচ্ছেন এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে এটিএন বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারোর সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। জুলাই সনদের আগে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ভুল সিদ্ধান্ত। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে জামাত, এনসিপির সাথে আলোচনা শেষ, চলছে বিএনপির সাথে বৈঠক। কোন কোন দল পরিকল্পিতভাবে নানা শর্ত দিয়ে নির্বাচনের পথে বাধা সৃষ্টি করছে। দলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় তারেক রহমান, কোন ষড়যন্ত্রই বিএনপিকে রুখতে পারবে না। আওয়ামী লীগ নির্বাচন বানচালের ষড়যন্ত্র চালাচ্ছে, যে কোনো মূল্যে তা প্রতিহত করবে সরকার। মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। দেশের স্বার্থে রাজনৈতিক মতপার্থক্য দূর করার আহ্বান।
প্রহারের ঘটনায় মারাত্মক ট্রমাটাইজড ভিপি নূর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে জানালেন ঢাকা মেডিকেলের পরিচালক। উন্নত চিকিৎসায় বিদেশে পাঠানোর দাবি গণ অধিকার পরিষদের। এবং দেশে মোট ভোটার 12,63,00,000। 31 অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 হবে তারা ভোটার হতে পারবেন, ইসি সচিব। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।